সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময় আজকে আলাপ করব দিনের প্রধান যে বিষয়টি, মাননীয় প্রধানমন্ত্রী তার ইউরোপের বিশ্ব জলবায়ু সম্মেলন এবং বিশ্ব যে বাণিজ্য সম্মেলন সেটি তিনি সেখানে কথা বলেছেন এবং প্যারিসে তার দ্বিপক্ষীয় সফর ইত্যাদি এই কার্যক্রম নিয়ে তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং তারপরে প্রশ্নোত্তর পর্বে বেশ কিছু বিষয় অবতারণা হয়েছে। সেসব বিষয় নিয়ে আজকে আলাপ করব। বিশেষ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টিতে প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন। ইউপি নির্বাচনে সহিংসতা, অস্থিরতা সেগুলো নিয়ে কথা বলেছেন এবং দলীয় প্রতীক থাকবে কি থাকবে না সে বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রধানমন্ত্রী কথা বলেছেন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে তার মুক্তির কোনো সম্ভাবনা বা বিদেশে চিকিৎসার বিষয় নিয়েও প্রশ্ন করা হয়েছিল, সেই প্রসঙ্গেও তিনি কিছুটা কথা বলেছেন। সামগ্রিকভাবে এই সমসাময়িক বিষয়গুলো আজকে আলোচনায় প্রাধান্য থাকবে এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরে পরিবহন সেক্টরে যে নৈরাজ্য, তাদের যে জনগণকে জিম্মি করা এবং এখন রাস্তার মধ্যে যানবাহন বা পরিবহনের সংখ্যা কম থাকা, আজকে সেই বিষয়টি নিয়ে সময় পেলে আমরা আলাপ করব। সব মিলিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আজকে রয়েছেন জনাব অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাগত আপনাকে। রয়েছেন জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি। স্বাগত আপনাদের দুজনকেই। শুরু করতে চাই জনাব অসীম কুমার উকিল, আপনার কাছ থেকে। আপনি প্রেস কনফারেন্সে ছিলেন, আমিও আপনাকে দেখেছি, আমিও ছিলাম সেখানে প্রেস কনফারেন্সে। একটি দীর্ঘ প্রেস কনফারেন্স করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে বিশেষ করে তার প্রাথমিক বক্তব্যে বর্ণনা দিয়েছেন তিনি জলবায়ু সম্মেলনে এবং বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশে সেখানে একটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্যারিসে তিনি ইউনেস্কোর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন এবং দ্বিপক্ষীয় সফর করেছেন। এর বাইরেও সমসাময়িক বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বের হাইলাইট একটু যদি শুনি। আপনাকে ধন্যবাদ। সহ আলোচককে স্বাগতম। যারা টেলিভিশন সেটের সামনে বসে আজকের এই অনুষ্ঠানমালা দেখছেন তাদের শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রীর যে সফরটা ছিল প্রায় 15 দিনের সফর। এটা কথাটা বলার উদ্দেশ্য হল যে একটা দীর্ঘ বিরতি, উনি দেশের বাইরে ছিলেন, একটু উল্লেখযোগ্য কনফারেন্সগুলি করে এসেছেন, দেশে ফিরেছেন। খুব স্বাভাবিকভাবেই অনেকগুলি প্রশ্নের উত্তরের জন্য মানুষ অপেক্ষা করছিল এবং সেজন্য এই 4টার প্রেস কনফারেন্স শেষ হতে হতে 5:30, 5:40 পর্যন্ত গিয়েছে। অনেক বড় প্রেস কনফারেন্সে সম্ভাব্য সকলের প্রশ্ন উত্তরগুলি তিনি দিয়েছেন। হাইলাইট ধরেন, আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে যে এটা গুরুত্বপূর্ণ, আমি রাজনীতিবিদ হিসেবে আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ হতে পারে, নাও হতে পারে, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য তো থেকে যায়। তবুও আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথমত আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত যে প্রশ্ন একজন সাংবাদিক করেছিলেন, একেবারে ইউনিয়ন লেভেলে প্রতীক বরাদ্দের বিষয়টি আর কি, এটা রাখা না রাখার বিষয়ে একটা প্রশ্ন করেছিলেন, সহিংসতা ঘটনার বিষয় নিয়ে বলেছিলেন। নেত্রী যেটা স্পষ্টতই বলেছেন আর কি, সেটাই কথা আর কি, প্রতীকটা এই ক্রাইসিসের জন্য দায়ী না। এখানে আরো অপরাপর অনেক বিষয় আছে, আনুষঙ্গিক বিষয় আছে, সেইগুলি মিলিয়েই এরকম সহিংস ঘটনা ঘটছে, যেটি কোনো মতেই কাঙ্ক্ষিত হতে পারে না। আমারও এটা অভিমত, বা আমিও বিষয়টা এইভাবে দেখি যে আসলেই প্রতীক বরাদ্দটা না, এটা আনুষঙ্গিক অনেকজন। আমি একটা জিনিস স্পষ্টতই মনে করি, যে রাজনৈতিক দলগুলি তৃণমূল পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে থাকে, তাদের সকলের অংশগ্রহণ হলে এই নির্বাচনগুলি আরো বেশি ভালো হতো আর কি। স্পষ্টতই নির্বাচন বর্জন, বয়কট বা এটা কিন্তু এটা অসম্পূর্ণ টার্ম, এটা মুদ্রার একটা পিঠ। আর একটা পিঠ হলো প্রতিরোধ, বর্জন এবং প্রতিরোধ, তার মধ্যে টোটাল প্রক্রিয়াটা সফলতা লাভ করে। যখন কেউ নির্বাচন বর্জন করছে তখন সে প্রতিরোধ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। ফলে প্রতিরোধ প্রক্রিয়া অংশগ্রহণ করতে গিয়ে কেউ বিদ্রোহী ক্যান্ডিডেটের উপর, কেউ স্বতন্ত্র ক্যান্ডিডেটের উপর বা অন্য কোনো নামে তারা পার্টগুলি হচ্ছে, ফলে সংকটটা তীব্রতর হচ্ছে। এটি কোনো মতেই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা সরকারি দল হিসাবে সরকারে যারা দায়িত্ব পালন করছেন তাদের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে, এটা যতটুকু সম্ভব আরো কমিয়ে আনা যায় সেই চেষ্টাটি হবে। এখানে মার্কা তৃণমূলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে মার্কা প্রত্যাহার করার মধ্য দিয়ে প্রবলেমটা সলভ হবে, বিষয়টা এই জায়গায় নেই। সো
স্টেক হোল্ডারদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এটা সুন্দর নির্বাচন হবে। উনি কি এটা বোঝাতে চেয়েছেন যে মার্কা তো শুধু চেয়ারম্যান, সেখানে মেম্বাররা আছে অনেক জায়গায়, যেমন নরসিংদীর ঘটনা সবচেয়ে প্রাণ, এটা 2 মেম্বারের ঘটনা, এটা তো বলেছেন যে ওখানে তো কোনো প্রতীক নাই। তাহলে বিষয়টা খুব স্পষ্ট যে প্রতীক, এটা প্রতীক থাকা না থাকার পক্ষে একটি ভালো যুক্তি আর কি, সেই জায়গাটা উনি নিয়ে এসেছেন। এবং আমার মনে হয় যে আমরা আরো বেশি এই বিষয়টাকে সুন্দর করার ক্ষেত্রে আরো বেশি নিবেদিত হওয়ার মধ্যে দিয়ে জায়গাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এই ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই। আর অন্যান্য যে প্রসঙ্গগুলো, যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রসঙ্গ, এগুলিও তো মানে আসলে তো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি যেটা বলতেছিল দেশ বিদেশ অনেক উদাহরণ দিয়ে, এটার চেয়ে উনি যেটা পয়েন্টটা করলেন নাকি যে আমি ভর্তুকিটা কতটুকু দেবো, কতদিন আমি এটা সাবসিডিতে টানতে পারবো আগে, সেটা তো সরকারের একটা সক্ষমতা আছে, কত দূর এটা আমি টানতে পারবো, সেই জায়গাতে এটা অ্যাডজাস্ট করার জন্য চেষ্টা করা হয়েছে। ক্রাইসিসটা দেখেন, মূল ক্রাইসিসটা কিন্তু এখন স্পষ্ট। আজকের দিনে ঢাকা শহরের পরিবহন সংকট, যেই বিআরটিএ চেক করছে, রাস্তায় দাঁড়িয়ে জরিমানা করছে, ডিজেল চালিত বাস লিখে দিয়েছে, সিটিং সার্ভিস, গেট লক সার্ভিস ওপেন করে দেওয়ার কথা বলছে, তখন বাস মালিক শ্রমিকরা এটা মানছে না। সংকটটা কিন্তু খুব মানে এরা কোনো শৃঙ্খলার মধ্যে আসবে না, কোনো নিয়মিতের মধ্যে আসবে না, ফ্রিস্টাইল চালাবে। সংকটটা কিন্তু ওই জায়গায়, মূল্য বৃদ্ধিটাই মূল সংকট নয়। এটা অবশ্যই একদিনে হঠাৎ করে 15 টাকা বাড়ানোটা নিয়ে একটা আলাপ আলোচনা করা যেতে পারে, হোল প্রসেসটা নিয়ে একটা আলাপ আলোচনা করা যেত আর কি। বা যারা আন্দোলনে ডাক দিয়েছে, রাত্র 10টার সময় আমার সিদ্ধান্ত, রাত্র 12টার সময় আন্দোলনে ডাক দিয়েছে, তারাও এটা বলতে পারতো যে 2 দিন সময়। কিন্তু অনেকে তো সন্দেহ বা সংশয় করছেন যে এই ব্যাপারটি অতটা হলিস্টিক্যালি করা হয় নাই, যেভাবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যেভাবে বাস্তবায়ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেভাবে পরিবহন সেক্টরের লোকরা প্রতিক্রিয়া দেখিয়েছে এবং তারা গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে এবং 2 দিনের পরে তারপরে একটা আলোচনার মাধ্যমে এটাকে একটা সুরাহা বা ফয়সালার দিকে গিয়েছে। এটার মধ্যে পুরো ব্যাপারটা একটা অর্কেস্ট্রেটেড মনে হয়েছে অনেকের কাছে। আপনি কি মনে করেন? না না, এ ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নাই। অবশ্যই আমি তো বললাম যে আজকের দিনে দাঁড়িয়ে বিষয়গুলো আরো পরিষ্কার যে এগুলো এইভাবে হতে পারে না। হোল সিস্টেমটা সরকারের দিক থেকে হয়তো প্রপারলি হ্যান্ডেল করা হয়েছে কি হয়েছে না কথা হইতে পারে, এটাকে আরো সুন্দরভাবে করা যেত। আমি বললামই তো যে এই এটা ঘোষণা করার আগে আন্ডারহ্যান্ড ডিলিংস করে নেতাদের সাথে বসা যেত, বা ঘোষণা করার পর নেতাদেরকে ডাকা যেত, পরের দিন আসো, নেতারাও আসলো, কথা বললো। এই নেতারাও তো সরকারি দলের নেতা বা সরকারি দলের সাথে সম্পৃক্ত নেতা, দলের বাইরে যাওয়ার খুব একটা অবকাশ আছে তা না। হোল সিস্টেমটা ম্যানুভারিং করে ডিল করা, সমন্বয় করা, এক্ষেত্রে সংকট, এই সংকটটা এখন আরো আজকের দিনে তীব্র হয়েছে। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জি, ইলেকশন প্রথমত ইলেকশনে প্রতীক নিয়ে করা না করা এবং এই ইলেকশনে আবার দেখা যায় অফিসিয়ালি আপনারা অনুপস্থিত ছিলেন, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এই ইলেকশন প্রসেসটা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? এবং চিফ ইলেকশন কমিশনার অবশ্য এটার একটা ব্যাখ্যা দিয়েছেন। আরেকজন নির্বাচন কমিশনার বলেছেন যে গণতন্ত্র আইসিইউতে, লাইফ সাপোর্টে ইত্যাদি মন্তব্য করেছেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী রিফ্লেক্ট করেছেন এবং জ্বালানি তেলের মূল্যের প্রসঙ্গটিতে উনি বলেছেন, জাস্টিফাই করার চেষ্টা করেছেন। আপনাদের ভিন্ন কোনো বক্তব্য আছে কিনা? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সাথে সহ আলোচক হিসাবে যিনি আছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব অসীম কুমার উকিল, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রধানমন্ত্রীর যে সাংবাদিক সম্মেলন, সেটা আমি এখানে আসতে আসতে বা আপনাদের কাছে শুনে যেটুকু বুঝলাম, যে বর্তমানে দেশের যে সংকট চলছে, সেই সংকটের বিষয়ে তিনি একটা বক্তব্য দিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করা বা জনগণকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করেছেন আর কি। কিন্তু এগুলো করে জনগণকেও বিভ্রান্ত করা যাবে না, জনগণকে কোনো বুঝ দেওয়া যাবে না, কারণ জনগণ নিজেই ভুক্তভোগী, জনগণ নিজেই সাক্ষী কি ঘটছে এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে বা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কিংবা গণতন্ত্রের বিষয়ে কি ঘটছে, এটা জনগণ নিজের চোখে কিন্তু দেখছে। তো এইসব মানে কথা বলে জনগণকে বিভ্রান্ত করার কোনো অবকাশ এখন কিন্তু আর নাই। এখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আপনারা কথা বলেছেন যে বাংলাদেশে আপনারা জানেন যে আবহমান কাল থেকেই এই ইউনিয়ন পরিষদের নির্বাচন একটি নির্দলীয় ভিত্তিতে হয়ে আসছিল। এটা গ্রাম, পাড়া, মহল্লা, রাস্তার এই পার ওই পার, এই পার ওই পার, নদীর এই পার ওই পার, আত্মীয়তা, বন্ধুত্ব, এইভাবেই কিন্তু আপনার
প্রার্থী আপনার মনোনয়ন দিয়ে, গ্রামবাসীরা নিজেরা মনোনয়ন দিয়ে এই নির্বাচনটা হতো এবং সেই নির্বাচনে আমরা একটা উৎসব মুখর পরিবেশ দেখতাম। মানে গ্রামে গঞ্জে একটা ব্যাপক উৎসব লেগে যেত, রাত দিন 24 ঘন্টা আপনার উৎসব থাকতো। সেই উৎসব কিন্তু আজকে অনুপস্থিত। এটা কেন অনুপস্থিত সেটা আজকে আমাদের বিশ্লেষণে যেতে হবে। আজকে অসীম কুমার উকিল ভাই বললেন, যদিও এটা ওনার বক্তব্য নয়, ওনার দলের প্রধানমন্ত্রী ওদের বক্তব্য, যে এই যে দলীয় প্রতীকে যে নির্বাচনের বিষয়টা এখানে আনা হলো, যে দলীয় প্রতীকে নির্বাচন দেওয়ার মাধ্যমেই যে আজকে এখানে মানে একটা সংঘাত সৃষ্টি হয়েছে, এটা ওনারা মনে করেন না। কিন্তু বাস্তবতা কি? হ্যাঁ, শুধুমাত্র দলীয় প্রতীকে দেওয়ার ফলেই যে সংঘাত, আমিও সেটা মনে করি না। এটার সাথে আরো অনেক কিছু যুক্ত, যেমন নির্বাচনকে নিয়ন্ত্রণ করা, ক্ষমতাসীন দল কর্তৃক এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করা এবং তাদের পক্ষে মানে পক্ষের ব্যক্তিদেরকে স্থানীয় সরকারে আপনার নিয়ে আসা, এবং এটা করতে গিয়ে তারা এই দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থাটা করেছে। এই দলীয় প্রতীকে নির্বাচনের জন্য কারো কোনো দাবি ছিল না, কোনো রাজনৈতিক দলের কোনো দাবি ছিল না, কোনো ইউনিয়ন পর্যায়ের গ্রাম পর্যায়ের নেতাকর্মীদেরও কোনো দাবি ছিল না, কিংবা সুশীল সমাজ বা নির্বাচন নিয়ে যেসব সংগঠনগুলো কাজ করে বা এনজিও গুলো কাজ করে তাদেরও কিন্তু কোনো দাবি ছিল না। সরকার স্বপ্রণোদিতভাবে, আওয়ামী লীগ এটা হঠাৎ করেই দলীয় প্রতীকে নির্বাচনের ব্যাপারটা সামনে নিয়ে আসে এবং নিয়ে আসার মাধ্যমে যেটা করলো যে দলীয় প্রতীকে এবং দলীয় মনোনয়নের নির্বাচন দিয়ে তারা যে রাজনৈতিক যে সংঘাত, এই সংঘাতটা গ্রামে গ্রামে ঘরে ঘরে নিয়ে গেল। এবং এইটা করতে গিয়ে যেটা দেখা গেল যে তাদের দলের মধ্যে এই সংঘাতটা সৃষ্টি হয়ে গেল। কারণ এখন নির্বাচন তো ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার নির্বাচন, জনগণের আপনার অংশগ্রহণের নির্বাচন না। এটা আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মানেই তারা সেই নির্বাচিত হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বা যারা মনোনয়ন পাচ্ছে তাদের মধ্যে আছে। কারণ এখানে জনগণের অংশগ্রহণ থাকছে না। আপনি প্রশ্ন করতে পারেন যে আপনারাও তো নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এর আগে। হ্যাঁ, আমাদের এক্সপেরিয়েন্সটা ছিল মানে খুবই খারাপ। গত 5 বছর আগে যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটা হলো বা পৌরসভা নির্বাচন কিংবা উপজেলা নির্বাচন হলো দলীয় প্রতীকে, সেই নির্বাচনে আমি একজন মনোনয়ন বোর্ডের একজন সদস্য ছিলাম। সেখানে আমরা দেখেছি যে ব্যাপকভাবেই মানে আওয়ামী লীগ নির্বাচনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। বিএনপির যারা মনোনয়ন পেয়েছে বা অন্য দলের থেকে যারা পেয়েছে, কিংবা আওয়ামী লীগের বিদ্রোহীরাই যারা মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিল, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের মনোনয়নপত্র কেড়ে নেওয়া হয়েছিল। বা কেউ বা জমা দিতে পেরেছে, তাদের যখন বাছাই হয়, সে বাছাইয়ে যারা ওই বিএনপির বা অন্য দলের প্রার্থী ছিল তাদের পক্ষে যারা সমর্থনকারী, তাদেরকে ভয় দেখিয়ে জোর করে কেউ সামনে নিয়ে উপস্থিত হয়ে তাদেরকে দিয়ে বলা হয়েছে এই স্বাক্ষর আমার না, যাতে ওই মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এইটা থেকে শুরু করে আপনার সেখানে নির্বাচনী প্রচারণায় বাধা, আমাদের প্রার্থীকে ঘর থেকে বের হতে না দেওয়া, পোস্টার লাগাতে না দেওয়া, প্রচার করতে না দেওয়া, মাইক ভেঙে দেওয়া, ক্যাম্প পুড়িয়ে দেওয়া, এমনকি ভয় ভীতি দেখানো যে নির্বাচনের দিন যারা ভোট দিতে আসবে তারা লাশ হয়ে ফিরবে। না, কিন্তু একটা বিষয় আমি আসছি, এগুলো করে তারা নির্বাচনকে একটা এমন পর্যায়ে নিয়ে গেছে, সেটার উৎসব মুখর নির্বাচন থাকলো না, এটা সংঘাত মুখর নির্বাচন হয়ে গেল, শঙ্কার নির্বাচন হয়ে গেল। মানুষ এখন সন্ধ্যার পরে আপনার গ্রামগঞ্জে বাজারে থাকতে ভয় পায়, কোন সময় গোলাগুলি হয়, কে মারা যায় কোনো ঠিক নাই। আওয়ামী লীগে গন্ডগোল হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা যে একদম দলের সিদ্ধান্ত নিয়ে আমরা বলেছি দলীয় প্রতীকে আমরা মনোনয়ন দিব না, এই সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না। এই আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন মিলে তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মানে ইট হ্যাজ বিন ডিউলি এক্সপ্লেইন, এটা ঠিক আছে, কিন্তু এখন আপনারা বিকল্প কি অফার করছেন? বিকল্প আমাদের যেটা বক্তব্য, যে দেখেন ইলেকশন করবেন না, স্থানীয় পর্যায়ে ইলেকশন করবেন না, তৃণমূলে অংশগ্রহণ করবেন না, তাহলে আর কি পথ বাকি খোলা থাকছে আপনাদের? কোনো পথ তো বাকি নাই। বাংলাদেশের গণতন্ত্রের পথকে তো একদম সরু করে দেওয়া হয়েছে, রাজনীতির পথকে সরু করে দেওয়া হয়েছে, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন কিংবা আপনার ক্ষমতার পালাবদল, এটা তো রুদ্ধ করে দেওয়া হয়েছে। এটা তো আমার বক্তব্য নয়, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের যে বার্ষিক রিপোর্ট, সেই রিপোর্টে এটা উঠে এসেছে। তো
তো এগুলো করে আপনার তারা দেশের গণতন্ত্রে যেমন 12টা বাজিয়ে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছে, এবং এই 12টা বাজানোর মাধ্যমে তারা নিজেরা কিন্তু সংঘাতে জড়িয়ে পড়ছে, নিজেরাই নিজেদেরকে গুলি করছে, নিজেরাই নিজেদেরকে AK-47 দিয়ে দৌড়াচ্ছে, নিজেরাই বলছে নৌকায় যদি কেউ ভোট না দেয় তাহলে প্রার্থী আপনার ইয়েতে কেন্দ্রে আসার দরকার নেই, নৌকায় ভোট না দিলে কবরস্থানেও জায়গা হবে না। নির্বাচনী ব্যবস্থার মধ্যে যত ধরনের কনফিউশন, সেগুলো ওনাদের অভিযোগ, সেগুলো আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হিসেবে তারা সেগুলো করেছে, এবং যে কারণে এখন নির্বাচনের আর উৎসমুখরতা নেই, নির্বাচন এখন একতরফা হয়ে গেছে। এর থেকে উত্তরণের কোনো উপায়ও তারা দেখছেন না। আপনি কি বলবেন? নির্বাচনী ব্যবস্থাটা আরো ভালো করতে হবে, ব্যাপারে আমারও দ্বিমত নেই। আমি যে কথাটা বলতে চাচ্ছি আর কি, যে আমাদের আওয়ামী লীগের জন্ম থেকে কর্মধ্যবধি সবকিছু কিন্তু আমরা নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী একটা দল, এবং নির্বাচন প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদলে বিশ্বাস করি। আমাদের 90-এর আন্দোলন, ইমরান সালের পেশ আমাদের মিছিলের সাথে ছিল। আমাদের সেদিনকার মোটা দাগে কথাই ছিল ক্ষমতার পালাবদল হবে ভোটের মাধ্যমে, নির্বাচনী প্রক্রিয়ায়। রাতের আধারে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির চিরায়ত অবসান ঘটিয়ে রাতের আধারে ক্ষমতার পালাবদল নেই, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা অগ্রসর হয়েছি। সেখানে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের দিক থেকে নির্বাচন প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ করার জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করি। ধরেন সেই সময়কাল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, স্লোগানটা আসছিল কেন? ওই সামরিক শাসনের আমলে হোল নির্বাচন প্রক্রিয়াটা ধসে পড়া কি ধ্বংসস্তূপ থেকে বের করে আনার জন্য আমরা সেই স্লোগানগুলো দিয়েছিলাম। এবং তার কিছু পার্ট আবার ছিল ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স, ভোটার আইডি কার্ড, ফেক ভোটারের যন্ত্রণা থেকে যাতে রক্ষা করার জন্য জায়গাগুলি হয়েছে, এগিয়ে গেছে। তারপরে এই যে সর্বশেষ সংযোজন যেটা সার্চ কমিটি, এটাও মানে নির্বাচন প্রক্রিয়াকে যুগোপযোগী করা, এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গত 50 বছরের ইতিহাসের সামগ্রিক পদক্ষেপগুলি আওয়ামী লীগে এটা ইনিশিয়েটর। কারণ আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ায় ক্ষমতার পালাবদলে বিশ্বাস করে। এখন কাম টু দ্য পয়েন্ট, উনি হয়তো যেটা বলছেন আর কি, আমি শুধু আমার এলাকায় তো নির্বাচন হয়েছে, আমার নেত্রকোনার জেলার আটপাড়া উপজেলায় আর কি। আমার আটপাড়া উপজেলাতে ভোটারের উপস্থিতি ছিল 75%, মোর দেন 75%। মানে এটা আমি ইলেকশনের দিন যখন খবর পাচ্ছিলাম যে প্রতিটা কেন্দ্রে নারী ভোটারের যে কিউ আর কি, লম্বা লাইন আর কি, এটা কতক্ষণে শেষ হবে ঠিক নেই। পরে খবর নিয়েছে যে নারী ভোটারের উপস্থিতি প্রায় 90% ছিল আর কি। সো কোনো প্রকার সহিংস ঘটনা ছাড়া নির্বাচনটা শেষ হয়েছে। সো ইট ইজ উৎসবমুখর। আমি তো যাইনি, আমি ঢাকায় ছিলাম, যেহেতু নির্বাচন চলাকালীন সময় সংসদ সদস্যের এই এলাকায় যাওয়া নিষিদ্ধ আছে, সেজন্য যাইনি আর কি। কিন্তু আমি এটা চেষ্টা করেছি খোঁজখবর রাখতে আর কি, মিটিং মিছিল। আমার ওয়াইফ সে এলাকায় নির্বাচনটা করেছে আর কি। তো মাঝে মাঝে খবর নিতাম যে এই রাত্র 2টা পর্যন্ত এখনো ঘরে ফিরে না, কি ব্যাপার। মানে তখন এটার উত্তরটা হলো যে প্রচারটা তো চলে একদম ভোর আজান পর্যন্ত, রাত্র 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত। এটা এই বিকাল থেকে শুরু হয়, রাত্র 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত চলছে। এবং আমার স্ত্রী অধ্যাপক অপু উকিল যুবদলের সেক্রেটারি, সে এইগুলো টোটাল পার্টের ছিল। কোনো প্রকার কোনো দুর্ঘটনা ঘটে নাই আর কি। প্রতীক দেওয়ার পর 21 দিন থেকে 21 দিনে উৎসবমুখর হয়েছে, অবশ্যই হয়েছে। হ্যাঁ, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে যেটি আমরা চাইনি, বা মিডিয়াতে এসেছে। আমরা একটা বলি আবার আর কি যে নরসিংদীর ঘটনাকে ঘুরে ফিরে মিডিয়াতে দেখানো হচ্ছে বারবারই, সব মিডিয়াতেই। হয়তো এটা কথা ঠিক, হয়তো ঠিক না, কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ভালো ঘটনাও ঘটেছে। আমার যেদিন নির্বাচন হয়েছে সেদিন নেত্রকোনা সদর উপজেলায় ইলেকশন হয়েছে, নেত্রকোনার 12 উপজেলার ইলেকশন, সব জায়গাতে সুন্দরভাবে ইলেকশন হয়েছে। আছে, তারপরেও সমস্যাগুলি আছে। সমস্যাগুলিকে যেভাবে বলতেছে যে নির্বাচন আমরা ধ্বংস করে দিচ্ছি, বিষয়টা মোটেই তা নয়। এখন এই সমস্ত কথা বললে নির্বাচন প্রক্রিয়ার বিকল্প কোনো প্রক্রিয়া যদি কেউ খোঁজার চেষ্টা করে, সেটা ভিন্ন কথা। আমি আবারও বলছি, আমাদের সার্চ কমিটিটা বিএনপির পছন্দ নয়, এটা হতে পারে, এটা আমাদের দ্বারা উদ্ভাবিত। কিন্তু গতটা এবং এর আগেরটা দুটাতেই তারা রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়েছে, প্রস্তাব দিয়েছে। প্রস্তাবের ফলাফল নিয়ে নানা মত আছে, সেটা থাকতে পারে। আমি তো মনে করি যে এটাকে আরো কিভাবে আপ টু ডেট করা যায়
সেই জায়গাটাতে আমরা সবাই মিলে কাজ করি। জনাব প্রিন্স, কোনো আপ টু ডেট করার কোনো চিন্তা? শুনেন, এই যে সার্চ কমিটির কথা যেটা বলা হলো, এই সার্চ কমিটি হলো আওয়ামী কমিটি। এই সার্চ কমিটি দিয়ে আপনার যে নির্বাচন কমিশন 2 বার গঠন করা হলো, সেই নির্বাচন কমিশন জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন বা প্রতিফলন ঘটাতে পারেনি। তারা সরকারের আঙ্গুল হেলেনেই চলেছে এবং এই নির্বাচন কমিশনের এই সার্চ কমিটি বা নির্বাচন কমিশন গঠন নিয়ে আমাদের অনেক বক্তব্য ছিল। উনি রাষ্ট্রপতির কথা বলেছেন, রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল তার সাথে দেখা করে লিখিত বক্তব্য দিয়ে আসছে যে আমাদের বক্তব্য এই সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করলে এইটা হবে না, কারণ সার্চ কমিটি হলো আওয়ামী লীগ দলীয় কমিশন হয়ে যাচ্ছে। একটি মানে বক্তব্য আমাদের আমলে নেওয়া হয়নি। তারপরেও নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে তারা আমাদেরকে ডেকেছিল, আমরা গিয়েছিলাম, অন্যান্য রাজনৈতিক দল গিয়েছিল, নির্বাচন নিয়ে যারা কাজ করে তারা গিয়েছিল, পত্রিকার সম্পাদকদের ডেকেছিল, তারা গিয়েছিল, সাবেক নির্বাচন কমিশনারদের ডেকেছিল, তারাও গিয়েছিল। এই যে আমরা সকলে ভিন্ন ভিন্নভাবে যে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করার জন্য, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য যে লিখিতভাবে প্রস্তাব দিয়ে আসলাম, এই নির্বাচন কমিশন একমাত্র আওয়ামী লীগের প্রস্তাব ছাড়া, এমনকি তাদের যে জোটগত যা অন্যান্য দল আছে তাদের প্রস্তাব তো না, বা তাদের অনুগত বিরোধী দল তাদের প্রস্তাবও না, আমাদের প্রস্তাবও না, কারোরই কোনো প্রস্তাব তারা গ্রহণ করে নাই। তো সেই নির্বাচন কমিশন কিভাবে আপনার গ্রহণযোগ্য হবে, কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করবে, সেটাই তো বড় প্রশ্ন। যে নির্বাচন কমিশনাররা বলেন যে ভোট কেন্দ্রে তো গোলাগুলি হয়নি, গন্ডগোল হয়নি, তো এই গন্ডগোল আমরা আমলে নিব না, ভোট কেন্দ্রে তো কেউ মারা যায় নাই, তো সেইটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই। তো তারা কিভাবে আপনার নির্বাচন করবেন? আপনারা জানেন যে নির্বাচনের শিডিউল ঘোষণা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সময়টাকে নির্বাচন সময়কাল বলা হয়, ধরা হয়। এই সময়ের মধ্যে যা ঘটবে অবশ্যই নির্বাচন কমিশনকে এখানে রেফারির ভূমিকা পালন করতে হবে, এখানে নিয়ামক ভূমিকা পালন করতে হবে। সেই রেফারি বা নিয়ামকের ভূমিকা তো আমরা নির্বাচন কমিশনকে পালন করতে দেখি নাই। আপনার তারা এই যে এই সংঘাত হয়েছে, তারা বিব্রত হয়েছে। কোন সময় এসে বিব্রত হলো? শেষ সময় এসে বিব্রতর মধ্যেই তারা ক্ষান্ত। এইখানে যে এই সংঘাতকে এড়ানোর জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, একটি পদক্ষেপকে তারা নিয়েছে। আজকে আমি যদি বলি যে এই যে এতগুলো লাশ পড়লো, এই বছরে আমরা একটা নিউজ পেপারে দেখেছি যে 100-র অধিক মারা গেল এই বছরের স্থানীয় সরকার নির্বাচনে। তো এই হত্যাকাণ্ড বা নিহতের ঘটনার দায় কোনোভাবেই সরকারও যেমন এড়াতে পারবে না, এই ছোট জগন্নাথ নির্বাচন কমিশনও এই দায় এড়াতে পারবে না। তাদের বিরুদ্ধে হত্যার মামলা হওয়া উচিত, এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই হত্যা ঘটতো না যদি নির্বাচন কমিশন সেখানে শক্ত অবস্থান নিত। একজনেরও প্রার্থিতা আপনার তারা বাতিল করেছে, এই নজির আছে। নির্বাচন কমিশন এই নজির দেখিয়েছে, মানে বহু নজির আছে যে প্রার্থীরা আপনার আচরণবিধি লঙ্ঘন করছে, প্রতিপক্ষের উপর হামলা করছে। এই যে AK-47 দিয়ে দৌড়ানোর যে কথাটা ভাইরাল হয়েছে, এই নির্বাচন কমিশন বা একটা নির্বাচন অফিসার তাকে একটা নোটিশ দিয়েছে, তাকে অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিয়েছে? আপনারা দেখেছেন? নাই। কেন নাই? কারণ উনি ক্ষমতাসীন দলের লোক, এই জন্য তাকে গ্রেপ্তার করা যাবে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এই যে বলা হলো যে নৌকায় যারা ভোট না দিবে তাদের অবস্থান কবরস্থানেও হবে না, তাকে কি ধরা হয়েছে? তার বিরুদ্ধে কোনো নোটিশ দেওয়া হয়েছে? হয় নাই। জনাব অসংখ্য উকিল, দুইটা প্রসঙ্গে প্রশ্ন এসেছে প্রধানমন্ত্রীর কাছে, আপনি সেখানে ছিলেন। প্রধানমন্ত্রীর রিফ্লেকশনটা যদি একটু ক্লিয়ার করতেন, যে উনি লন্ডনেও বলেছেন, এখানেও জানতে চাওয়া হচ্ছিল যে এক ধরনের ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে, সেই বিষয়টি উনি বলেছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে চিকিৎসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা প্রধানমন্ত্রীর ভাবনা কি সেটা জানতে চাওয়া হয়েছিল। এটি তো মানে উনি নিজেও স্পষ্ট করেছেন আর কি। ওনার মাননীয় প্রধানমন্ত্রী এক্সিকিউটিভ পাওয়ারে যেটুকু করার সেটুকু উনি করেছেন। এর পরেরটুকু হলো আইনি প্রক্রিয়ার বিষয়। সেটা আইনি প্রক্রিয়াতে তো বিএনপি মুভ করছে, আইন মন্ত্রণালয় দেখভাল করছে। এটাও মানে এই আইনি প্রক্রিয়ায় এটার ফাঁক পুকুর কি আছে সেগুলো দেখে অগ্রসর হওয়ার বিষয় আছে। তবে যেটা বলে যে এক্সিকিউটিভ পাওয়ারের যেটুকু করার সেটুকু হয়েছে, আর বাইরে কোনো কিছু তো নাই। এটা একদম স্পষ্টতই উনি বলেছেন নাকি এর বাইরে যাওয়ার। তারপরেও যে বিষয়গুলি বলে আর কি, যে ওদের থেকে বলে যে এরকম
উনি ইচ্ছা করলে পারে নাকি মানবিক দৃষ্টিকোণ থেকে, সেটা তো স্পষ্ট। সেই মানবিকতার উদাহরণটা তো সৃষ্টি করতে হবে, তো সেরকম একটি পরিবেশ তো তৈরি করতে হবে। অতীত ইতিহাস তো যা বলে আর কি, মানবিকতার কোনো বিন্দুমাত্র লেশ মাত্র নেই। মানে এটা 15ই আগস্ট জন্মদিন তো হতেই পারে, হওয়া না হওয়ার তো এটা বিতর্ক আছে, আমি সেই বিতর্কে গেলামই না। কিন্তু 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করায় পৃথিবীর জঘন্যতম নৃশংসতম হত্যাকাণ্ড। একজন রাজনীতিবিদ হিসেবে এটা তো বিবেচনায় রাখতে হবে, রেখে পরে অন্য প্রোগ্রামে যাবে। এটা ব্যঙ্গোক্তি করার জন্য, এটাকে সমালোচনা করার জন্য, উপহাস করার জন্য 15ই আগস্টের জন্মদিনটাকে বেছে নেওয়া হয়। মানে এটা এই 21 আগস্টের জ্ঞানের ভাবনা তো স্পষ্টতই প্রমাণিত সত্য, দিবালোকের মতো স্পষ্ট। নেত্রীকে হত্যার জন্য এটা করা হয়েছিল, এবং সেটা যে করা হয়েছিল পার্লামেন্টে যখন নেত্রী গেছে তখন সেদিনকার প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বক্তৃতাতেই বলেছেন যে বেরিটি ব্যক্তিকে হয়তো জ্ঞানে বেরি করা হয়েছে। ওনার উপরে 19 বার অ্যাটেম্পট হয়েছে, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হত্যা প্রচেষ্টা 19 বার হয়েছে। প্রতিটিবারে হয়েছে যখন বিএনপি ক্ষমতায় দেশ পরিচালনা করছে, বিএনপি জামাত জোট দেশ পরিচালনা করছে। এইরকম সময়গুলিতে সেখানে তারপরেও আমরা আসবো মানবিকতার জায়গায়। আজও কি সেই মানবিকতার জায়গা কোনো জায়গা আছে, কোনো দিক থেকে তৈরি করা হয়েছে? এখন এই যে বলছিলাম, যে আমি কথাটা বলছিলাম যে ষড়যন্ত্র তো আছেই, ষড়যন্ত্র আছে বলেই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে না। নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নির্বাচন বর্জন করে কেউ ঘরে বসে থাকে না, এটা প্রতিরোধের জায়গাটুকু থাকে। কখনো জ্বালাও পোড়াও অগ্নি সন্ত্রাস, কখনো অন্য পদ্ধতিতে, কখনো বিদ্রোহের কারণে ভর করে, কখনো স্বতন্ত্র প্রার্থীর কারণে ভর করে এই জায়গাগুলি চলে। এই জায়গাগুলি ছিল, আছে একই, সেখান থেকে বের করে আনতে হবে। আমাদের সামগ্রিকভাবে সিনারিওটা আমরা যখন এগিয়ে যাচ্ছি তখনই আমরা হঠাৎ হঠাৎ হুচট খেতে হয়। এই জায়গাগুলি তো মানে ষড়যন্ত্রের ফল। জনাব অসীম কুমার উকিল, যে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে প্রেস কনফারেন্সে স্পষ্টই বলেছেন যে ওনার ক্ষমতায় যতটুকু কুলোয় উনি সেটা করেছেন। কারাগার থেকে খালেদা জিয়াকে বাসায় থাকার ব্যবস্থা করেছেন, সেখানে এখন তার হসপিটালে চিকিৎসা হচ্ছে। কিন্তু এর বাইরে আমি বলি যে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, 2 বার তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন, বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী। এ পর্যন্ত যতগুলি নির্বাচনে তিনি দাঁড়িয়েছেন, একটি নির্বাচনেও একটি আসন থেকেও তার পরাজয়ের কোনো ইতিহাস নাই, এবং তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেতৃত্ব দিয়েছেন। সেই নেত্রী বর্তমানে অত্যন্ত অসুস্থ, তার অবস্থা অত্যন্ত নাজুক, জটিল এবং গুরুতর। আপনার ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন, এবং সেখানে তার মানে চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তারা বারবারই বলছে যে তাদের সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই চিকিৎসা বাংলাদেশে নাই, এখানে হবে না। তার অ্যাডভান্স চিকিৎসার জন্য বিদেশে তাকে নেওয়া প্রয়োজন, এবং সেইটার জন্য সরকারের কাছে বলাও হয়েছে। বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল কয়েকবারই তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য, কিন্তু সরকার খোঁড়া যুক্তি দাঁড় করিয়ে সেইটা নাকচ করে দিচ্ছে। খোঁড়া যুক্তিটা কি? যে 401 ধারা। আপনি জানেন যে 401 ধারা আছে, আপনি নিজেও বা দর্শক যারা দেখছেন তাদেরকে বলবো নিজেরাও ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন যে 401 ধারায় কি আছে। সেখানে কোথাও লেখা নাই যে বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তিকে বা কোনো ব্যক্তিকে আপনার সরকার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ দিবে না, দিতে পারবে না, এমন কোনো কিছু লেখা নেই। লেখা আছে সরকার ইচ্ছা করলে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিতে পারবে, শর্তহীনভাবে মুক্তি দিতে পারবে, তার সাজা মওকুফ করতে পারবে, এবং সেখানে মানে সরকারের ক্ষমতাটা যে অসীম সেটাই কিন্তু ওই 401 ধারায় ফুটে উঠেছে। তো সরকার 401 ধারায় বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে, যদিও বেগম খালেদা জিয়ার রায়, কারাবাস এবং তার উপরে যে দমন নিপীড়ন চলেছে এ নিয়ে আমাদের বক্তব্য আছে, বক্তব্য আমরা দিয়েছি। আমরা বলেছি একটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে তাকে 25 মাস বিনা কারণে তাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জেল খাটানো হয়েছে। তারপরে তাকে যখন মুক্তি দেওয়া হলো তাকে বাসায় গৃহবন্দী রাখা হয়েছে, এবং তিনি বর্তমানে অসুস্থ। এই অসুস্থ ব্যক্তির চিকিৎসা নিয়ে আপনার প্রধানমন্ত্রী যে কথাগুলো বললেন বা গতকালকে আইনমন্ত্রী যে কথা বললেন সেটাকে অমানবিক নয়?
এইরকম নজির কি সরকারের নাই? আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আপনার আসম আব্দুর রব তিনি তীব্রভাবেই অসুস্থ ছিলেন, তিনি জেল খেটেছেন, জেলে ছিলেন। তাকে আপনার চিকিৎসার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার তাকে মুক্তি দিয়েছিল, তিনি জার্মানিতে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছিলেন। সেই নজির তো বাংলাদেশেই আছে। এই যে আপনার বলা হয় যে 401 ধারায় যে অপব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হলে তাকে আবার জেলখানায় যেতে হবে এবং ওখানে যেয়ে তাকে আবেদন করতে হবে, কত অমানবিক ব্যাপার। উনি মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আমরা যতদূর শুনেছি, তীব্র অসুস্থ। এরকম একটা মহিলাকে, যিনি বাংলাদেশের রাজনৈতিক নেত্রী, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং 3 বারের জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন, তাকে এইরকম একটা অসুস্থ অবস্থায় আবার জেলখানে যেতে বলা হচ্ছে। এটা কতটা অমানবিক এবং কতটা নিষ্ঠুর, এটা বিবেচনা করেন তো আপনি। আমরা তো দেখেছি এই যে সাবেক সেনাপ্রধান তার ভাইকে সরকার যেভাবে তার সাজা মওকুফ করলো, তার ভাই তো পলাতক ছিল। নিয়ম হচ্ছে যে জেলে থাকা অবস্থায় তাকে আবেদন করতে হবে সাজা মওকুফের জন্য। তো তার ভাই তো আপনার জেলে ছিলেন না, তো পলাতক ছিলেন দেশের বাইরে, সেই অবস্থায় তাকে আপনার সরকার তার সাজা মওকুফ করে দিল। এটা কোন বিবেচনায় করলো? আর বেগম খালেদা জিয়ার মতো রাজনৈতিক নেত্রী, যার লক্ষ কোটি সমর্থক এখনো চোখের পানি ফেলছে, তার জন্য নামাজ পড়ছে, তার রোগ মুক্তির জন্য রোজা রাখছে, সাদকা দিচ্ছে, হাহাকার মানুষের মনের মধ্যে। আমি অসীম কুমার উকিল ভাইকে আমি বলবো যে আপনি যথাযথ জায়গায় সেটা পৌঁছাবেন, যে এটা নিয়ে সরকার যে অবস্থান নিয়েছে এটা সরকারের জন্য মোটেও সুখকর হবে না বা হচ্ছে না, কল্যাণকর হবে না। আমি বলতে চাই যে বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটা সরকার প্রশাসনিকভাবে এটা করতে পারে, তাকে বিদেশে পাঠানোর ব্যাপারে। তিনি বললেন কি আইনমন্ত্রী, যে যেইটা সেটেল হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে, সেই আবেদন আবার পুনর্নিষ্পত্তি করা যাবে না। আর যেটা নিষ্পত্তি হয়ে গেছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বা তাকে বিদেশ পাঠানোর জন্য, তো ফ্রেশ আবেদন দেওয়া হয়েছে এখন একটা, তো সেই আবেদনটা আপনি নিষ্পত্তি করেন, তাহলে তো পুরনো আবেদন নিষ্পত্তির কোনো প্রয়োজন নাই। সেটার উপরে আপনি লেখেন, আপনার 6 মাস পর পর তার যে আপনার মুক্তির মেয়াদ বাড়াচ্ছেন, সেটা কি ফ্রেশ সিদ্ধান্ত দিচ্ছেন না, নাকি একবারই সিদ্ধান্ত দিয়েছেন প্রথমেই যে তাকে 6 মাস পর পর আবেদন করতে হবে, 6 মাস পর পর আমরা মুক্তি দিব? সেটা তো সেই সরকার 401 ধারায় বলে নাই। এখন যে ফ্রেশ আবেদনটা দেওয়া হয়েছে, সরকার যদি এতই বেগম খালেদা জিয়ার জন্য মানে মুক্তির জন্য এত উদ্গ্রীব থাকে, তাকে আবার জেলখানে নিতে বলছে, তো ওই ফ্রেশ আবেদনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত দিলেই তো আপনার লেখা চুকে যায়, তাকে আপনার বিদেশে পাঠানো যায়। জনাব অসীম কুমার উকিল, আপনার শেষ মন্তব্য শুনবো। আপনার আইন তো তার নিজস্ব গতিতে চলবে, যে জায়গাটা ওনারা বলেন যে সরকার চাইলে কি না, সে সরকার। জোসেফের ব্যাপার তো আছেই উদাহরণ। সরকার জোসেফ একজন খুনি, মানে যে হত্যাকারী, মানুষ খুন করেছে, তার ব্যাপারে আপনারা বিদেশে থাকা অবস্থায় তাকে আপনারা ইয়ে দিয়ে দিলেন, বলছেন মুক্তি দিয়ে দিলেন। বিএনপির চেয়ারপারসনের সাথে এই নামগুলি আইনের তুলনামূলক আলোচনা করাটা আমি তুলনা করছি না, সঙ্গত না, তুলনা করছি না। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, ওনার অবস্থান ভিন্ন, ওনার সবকিছুই ভিন্ন অভাবে বিচার করা দরকার। সেক্ষেত্রে ওনারা যেটা বলেন যে সরকার চাইলে, এখন সরকার কেন চাবে সেই জায়গাটুকু তো তৈরি করতে হবে, সেরকম কোনো ক্ষেত্র আছে বলে তো মনে হয় না। উনি অসুস্থ, চিকিৎসা চলছে, এবং চিকিৎসার ব্যাপারে ওনাদের দিক থেকেও মানে ইদানিংকালে একটু অস্থিরতা আছে, এটা ঠিক, কিন্তু গত 6 মাসে এভার কেয়ারের জন্য চিকিৎসা চলছে, এটা দেখে মনে হয় যে ওনাদের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে চিকিৎসা পদ্ধতির উপরে। আমি আবারও বলছি যে ইদানিংকালের কথা বলছি না, গত 3 দিনের কথা বলছি না, গত 4 দিনের কথা বলছি না, কিন্তু আগের যে জায়গাটা, যে এভার কেয়ারের যে চিকিৎসাটা চলতেছে, তারা দেওয়ার চেষ্টা করেছে, তাদের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখন তো তারা সিদ্ধান্ত নিয়েছে, বোর্ড বলছে দেশে তার চিকিৎসা হচ্ছে না, তাকে বাইরে নিতে হবে। সেখানে সবকিছু মিলে আমরাও চাই যে বিএনপির চেয়ারপারসন বেঁচে থাকুক, রাজনীতিতে নেতৃত্ব দিক, বিএনপির নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষা পূরণে প্রয়োজনীয় ভূমিকা রাখবে, সেটা আমরাও চাই। কিন্তু আইন তো তার নিজস্ব গতিতে চলবে, সেই জায়গাটাকেও মেনে নিতে হবে। সামগ্রিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।
ঘটে যাওয়া সামগ্রিক ঘটনাগুলি আজকের দিনকে বিচার করে রাজনৈতিক অঙ্গনে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কোনোটাকে ছোট করে দেখা যাবে না। অতীতের সামগ্রিক ঘটনাগুলো সবকিছু মিলে আমাদের রাজনীতিটুকু, কাজেই সবকিছু মিলে আমাদের এগিয়ে যাওয়াও আর কি। জি, ভাড়ার বিষয়ে পরিবহন সেক্টরের বিষয় নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, আপনি তো ওখানে ছিলেন প্রধানমন্ত্রী। আমি এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, মানে আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে আর কি, যে ইউনেস্কো একটা পুরস্কার ঘোষণা করেছে, যেটা পুরস্কারটা দিয়েছে, পুরস্কারটা হলো সৃজনশীল অর্থনীতিতে। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার সৃজনশীল অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমিক্স। উগান্ডার একটা সংস্থা পেয়েছে, এটা তরুণ যুবকদের একটা জায়গা। লক্ষণীয় বিষয় হলো, মানে একসময় তো বঙ্গবন্ধুর নাম আমরা নিতে পারি নাই, সেই রকম এখন বঙ্গবন্ধু জাতিসংঘের একটি সংস্থা যেটি শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি নিয়ে কাজ করে, তারাই পুরস্কারটা চালু করেছে। পুরস্কার চালু করার মধ্যে বঙ্গবন্ধুর প্রতি যেমন একটা শ্রদ্ধা নিবেদন হয়েছে, ঠিক তেমনি সারা পৃথিবীতে তরুণদের, যুবকদের, সংস্কৃতি মানুষকে, বিজ্ঞান মনস্ক মানুষকে পুরস্কৃত করার স্বীকৃত একটা জায়গা তৈরি করা হয়েছে, যা আমাদের দেশের তরুণ যুব সমাজের কাছে একটা খুব মানে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আর এই পরিবহন সেক্টরে আসলে একটি নৈরাজ্যকর পরিস্থিতি আমরা মোকাবেলা করছি। এটা মোকাবেলা করে অগ্রসর হতে হবে, এখানে কোনো অ্যাডজাস্টমেন্টের কোনো বিষয় নাই, এটা মোকাবেলা করতে হবে। এরা মানে যে সমস্ত কথা বলছে বা যা কাজ করছে, এটা কোনো মতে কাঙ্ক্ষিত হতে পারে না। সো সাধারণ মানুষকে জিম্মি করে পরিবহন সেক্টরের লাঠিয়াল বাহিনী এইটা করবে সেটা করবে, এর থেকে সকলের সহযোগিতার মধ্যে দিয়ে ওদের হাত থেকে পরিবহন সেক্টরকে মুক্ত করতে হবে। জনাব ইউনুস আলী প্রিন্স, আপনার শেষ বক্তব্য শুনবো। এইসব গুরুত্বপূর্ণ বা মানুষের ভোগান্তির সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলো, যে আপনারা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টিও আপনার প্রতিবাদ করেছেন, কিন্তু যতটা বলা হয় বা আশা যতটা করা হয় ঠিক ততটা জোরালো বক্তব্য বা ভূমিকা বা প্রতিবাদ আসছে না। আপনি কি ধরনের প্রতিবাদ আশা করেন বর্তমান সময়ে? আপনার বাংলাদেশের রাজনীতির পথ তো শুরু হয়ে গেছে, এখানে কোনো ডেমোক্রেটিক স্পেস নাই। আপনার প্রতিবাদ তো করবেন কিভাবে? কর্তৃত্ববাদী শাসনে যতটুকু আপনার করা দরকার সেটুকু করার চেষ্টা করছি। আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, মিছিল করেছি, মানববন্ধন করেছি, গ্রামে গঞ্জে এখন হাটসভা করছি, হাটে হাটে আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি, সম্পৃক্ত করছি, প্রচারপত্র বিলি করছি। আমরা প্রায় ৪৫ দিনের কর্মসূচি নিয়ে এখন মাঠে আছি, গ্রামে গ্রামে আমরা জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। আমরা প্রতিদিনই আমাদের কোনো না কোনো সংগঠন এর প্রতিবাদ করছে, প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে, বিভিন্ন বাজারে সমাবেশ করছে। আজকেও মোহাম্মদপুর বাজারে সমাবেশ হয়েছে, লিফলেট বিতরণ করা হয়েছে। নিউ মার্কেটে করতে গিয়ে পুলিশ সেখানে দাবরানি দিয়েছে, মিরপুরে পুলিশ বাধা দিয়েছে, আপনার উত্তরায় সেখানে করতেই দেয় নাই। তো এরকম পরিস্থিতির মধ্যে আমরা তো করছি, আমাদের যতটুক ভয়েস রেইজ করার আমরা করছি। আমরা দেখেন, প্রথম বিষয়টা হলো যে দেখতে হবে যে বর্তমান সরকার, আপনি জানেন জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি করলো সেটা একটা পলিটিক্যাল সিদ্ধান্ত। জ্বালানি সচিব 2 দিন আগেই বলেছেন যে এটা হাইলি পলিটিক্যাল ডিসিশন, এটা ওনারা কিছু করেন নাই। এই ডিসিশনে এটা ওনাদের কোনো কাজ না। তার মানে কি, রাজনৈতিক সরকারের যে রাজনৈতিক নেতৃত্ব, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, ওনারাই এই সিদ্ধান্ত নিতেন। কখনই জনদুর্ভোগকারী সৃষ্টির সিদ্ধান্তটা নিলেন যখন করোনার পরে মানুষ একটা খুব খারাপ অবস্থায় আছে, ৭৭% মানুষের আয় ইনকাম কমে গেছে, যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত, মানুষ বাজারে যাচ্ছে ব্যাগ নিয়ে, যখন সে 2 কেজি চাল কেনার কথা বাসার জন্য সেখানে 1 কেজি চাউল কিনে বাসায় ফিরছে, কারণ সেই 10 টাকার সে চাউল নাই, এখন সেই চাল 65-70 টাকায় কিনতে হচ্ছে তাকে। সোয়াবিন তেল 160 টাকায় কিনতে হচ্ছে, আপনার পেঁয়াজ আপনার 100 টাকাও কিনতে হয়েছে, এখন হয়তো 80 টাকায় কিনতে হচ্ছে, 70 টাকায় কিনতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিলেন, বাস ভাড়া বৃদ্ধি পেল এবং একই সাথে পরিবহন ভাড়া বৃদ্ধি পেল, এবং যে পরিবহনের কারণে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কিন্তু আরেক দফা বেড়ে গেল। যে জনদুর্ভোগ যারা সৃষ্টি করলো তাদের কাছ থেকে আপনি কি আশা করবেন? আপনার সরকার বলছে যে মানে এটা স্বাভাবিক, আপনার জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে যখন মূল্য বৃদ্ধি পেয়েছে তখন সরকার মূল্য বৃদ্ধি করেছে। যখন জ্বালানি তেলের মূল্য অর্ধেকে নিয়ে আসছিল আন্তর্জাতিক বাজারে, তখন তো আপনি বাংলাদেশে সেটা অর্ধেকে নামাই আনলেন না। তখন আপনার ওই
3 টাকা কমিয়ে আপনি 40,000 কোটি টাকা। এখানে কিছু মানে কি বলে স্ট্যাটিস্টিক্যাল কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা প্রধানমন্ত্রী ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে আপনার কত টাকা ভর্তুকি দেওয়া হয় জ্বালানি খাতে, অন্তত 23,000 কোটি টাকা। বাংলাদেশের মানুষকে আপনি মানে যদি স্বাচ্ছন্দ্যে রাখতে চান, আপনি যখন বলছেন বাংলাদেশের অর্থনীতি একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, তখন জনগণকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য একটু সাশ্রয়ী মূল্যে আপনি এইসব দিবেন না? তাহলে উন্নয়ন হবে না। আপনার ভারতে বাংলাদেশের সাথে সাথে তো ভারতেও তেলের দাম বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে তো সরকার ট্যাক্স ভ্যাট কমিয়ে দিয়েছে ভারত সরকার জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু রাখার জন্য। কেন বর্তমান সরকার সেটা করতে পারলো না? আপনি উন্নয়ন হবে না, আপনি উন্নয়নের জন্য বলছেন টাকার অভাব নাই, টাকা আসছে কোন টাকা? এই যে 40,000 কোটি টাকা যে লাভ করলেন আপনি, বিপিসি যে জ্বালানি তেলের থেকে আমদানি থেকে লাভ করলো, সেই 40,000 কোটি টাকা তো এখানে নাই, সেটা সরকার নিয়ে গেছে উন্নয়নের কাজে লাগানোর জন্য। উন্নয়নের নামে লুটপাট হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেখানে আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, লোকরা সেই সুযোগটা করে দিচ্ছেন। আজকে যারা জনদুর্ভোগ সৃষ্টি করেছে তাদের কাছ থেকে এগুলা আশা করা যায় না। আর আমি একটি কথা বলতে চাই, প্রধানমন্ত্রী বলেছেন ষড়যন্ত্র হচ্ছে এবং তিনি তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আজকে দেখেন, আমরা বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না, আমরা স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেন, জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক, তারাই দেশ পরিচালনা করবে। জনগণ যাকে চাবে তাকে সেই দেশ পরিচালনা করবে। এখন কোনটাকে আপনি ষড়যন্ত্র বলছেন? যখন আপনার আন্তর্জাতিক মানে সূচকে বাংলাদেশ যখন হাইব্রিড গণতন্ত্রের তালিকায় থাকে, এই জন্য কি বিএনপি দায়ী? বাংলাদেশ যখন 5টি স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় উগান্ডা, নিকারাগুয়ার সাথে বাংলাদেশ নাম থাকে, যখন এটা প্রকাশ পায়, সেটার জন্য কি বিএনপি দায়ী? যখন মুক্ত গণমাধ্যমের দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তলানিতে থাকে, রেড জোনে থাকে, তখন কি সেটার জন্য বিএনপি দায়ী? আপনাদের বাংলাদেশে যখন দুর্নীতির সূচকে দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান শুধুমাত্র আফগানিস্তানের উপরে আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে, কালকেই দেখেছি, সেটার জন্য কি বিএনপি দায়ী? এটার জন্য সরকার দায়ী। সরকারের গণবিরোধী, অগণতান্ত্রিক এবং তাদের স্বেচ্ছাচারীমূলক কর্মকাণ্ডের ফলেই কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশ প্রশ্নের সম্মুখে পড়েছে। সেইটার জন্য নিশ্চয়ই বিএনপি দায়ী না। বিএনপি গণতন্ত্রের প্রশ্নে, রাজনীতির প্রশ্নে তার বক্তব্য স্পষ্ট। আপনি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে, জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে একমাত্র নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে, সেই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করে তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেন, সেটাই বিএনপির বক্তব্য। এটা বলা নিশ্চয়ই ষড়যন্ত্র নয়। ধন্যবাদ জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং জনাব অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সময় আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে অনলাইনে এই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন।